আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা যুদ্ধের 423 দিন পেরিয়েছে। হামাসকে নির্মূল করার প্রধান লক্ষ্য নিয়ে ইসরায়েল এই যুদ্ধ শুরু করলেও বীর বিক্রমের শত্রুদের উপর আঘাত হেনে যাচ্ছেন হামাসের যোদ্ধারা। উত্তর গাজার শীর্ষস্তরের কিছু হামলায় আরও কয়েকজন হানাদার সেনা নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে আরও কিছু ইসরায়েলি যুদ্ধযান। পশ্চিম তীরেও প্রচণ্ড লড়াই চলছে। সেখানে ইহুদিবাদী সেনাদের ওপর একদিনে 12 দফা হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। এর মধ্যে লোহিত সাগর ও এডেন উপসাগরে 4টি মার্কিন জাহাজে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়, ইসরায়েলি সেনাদল এবং তাদের গাড়িগুলোর বিরুদ্ধে শীর্ষস্তরের কিছু অভিযান পরিচালনা করেছে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। রোববারের হামাসের আল কাসাম ব্রিগেডস একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দক্ষিণ গাজার রাফার পূর্বে জেনিনা এলাকায় বুর্জ আওয়াজ জংশনের পাশে ইসরায়েলি সেনাদল এবং তাদের গাড়িগুলোর উপর তাদের আকস্মিক হামলার দৃশ্য দেখা গেছে। কাসামের বিবৃতি অনুযায়ী ইসরায়েলি বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের পর তাদের ইস্টার্ন ব্রিগেড কমান্ড অপারেশন এলাকায় সমন্বিত সিরিজ হামলার সিদ্ধান্ত নেয়। ইসরায়েলি সেনারা সালাহ আল দিন অক্ষ থেকে বুর্জ আওয়াজ জংশনের দিকে অগ্রসর হলে পরিকল্পিত স্থানের চারদিক থেকে হামলা চালানো হয়। হামলায় ইহুদিবাদী সেনাদল বড় ক্ষয়ক্ষতির মুখে পড়ে এবং কয়েকজন সেনা নিহত এবং আহত হন। ভিডিওতে বিশেষ লক্ষণীয় ছিল, গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর প্রথমবারের মতো প্রতিরোধ যোদ্ধারা নিজেদের যোদ্ধাদের নাম ধরে সম্বোধন করেন। এক যোদ্ধাকে বলতে শোনা যায়, হুসাম যতটা সম্ভব ইহুদিবাদী সেনাদের স্নাইপ করার জন্য ফায়ার করতে থাকবেন। হুসাম ফায়ার শুরু করার পরপরই খালিদ আল ইয়াসিন শেল দিয়ে শত্রুর গাড়িতে আঘাত হানবেন। শত্রুরা পুনর্গঠিত হলে ওয়ালিদ কিলিং জোন থেকে তাদের ছত্রভঙ্গ করবেন। ভিডিও সমাপ্তিতে একটি ব্যানার দেখানো হয়, যেখানে লেখা রয়েছে, দ্বিতীয় হামলা নিয়ে শিগগিরই ফিরছি। রোববার আল কাসামের বিবৃতি থেকে জানা যায়, ফ্রন্টলাইনগুলো থেকে তাদের যোদ্ধারা জানিয়েছেন, গাজা সিটির সাফতাবি এলাকায় তারা সাদমিয়া বোমার মাধ্যমে ইসরায়েলের একটি D9 বুলডোজারে আঘাত হানার পর বুলডোজারে থাকা সেনারা নিহত হন। সেখানে সুয়াদ বোমার বিস্ফোরণের মাধ্যমে একটি মার্কাভা ট্যাঙ্কেও ধ্বংস করা হয়। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা আল নাসের সালাহ আল দিন ব্রিগেডসের সঙ্গে যৌথভাবে মধ্য গাজার জুহর আল দিক এলাকায় শত্রু সেনাদের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে মর্টার হামলা চালান। অধিকৃত পশ্চিম তীরে সর্বশেষ 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে 12টি অভিযান পরিচালনা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। প্যালেস্টিনিয়ান ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে বলা হয়, অভিযানগুলোর মধ্যে ছিল গুলিবর্ষণ, সম্মুখ লড়াই, বোমা বিস্ফোরণ এবং পাথর নিক্ষেপ। রোববার সকালে জেনিনের দক্ষিণে সার গ্রামে দখলদার সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ে। সেখানে শক্তি বাড়াতে বাধ্য হয় ইসরায়েলি বাহিনী। বিমান থেকেও হামলা চালানো হয়। ইসরায়েলি সেনারা গ্রামের একটি বাড়ি ঘেরাও করলে সেখানে ব্যাপক বিস্ফোরণ এবং গুলিবর্ষণের শব্দ শোনা যায়। মিলিটারি জোনের পাশের এই গ্রামে দীর্ঘ সময় ধরে লড়াই চলছিল এবং সংঘাতে উভয় পক্ষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে আল মায়াদিন। তাছাড়া রামাল্লার আল সাফা ও আল মুগাইব, নাবলুসের আল আসিয়াদ, আল কিবলিয়া, ইতমা, বেইত ফুরিক ও বেইতা, তুলকারামের আনাপ্তা, সিলফিতের কিফুল হারিস, আরিহার আইন আল সুলতান ক্যাম্প এবং আল খালিলের আল ফাওয়াদ ক্যাম্প ঘিরে প্রচণ্ড লড়াই হয় ফিলিস্তিনি যোদ্ধা এবং দখলদার ইসরায়েলি সেনাদের মধ্যে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে রোববার আরব সাগর এবং এডেন উপসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার এবং 3টি সাপ্লাই শিপে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, স্টেইনা, ইম্পেকেবল, মার্স্ক, সারতোগা ও লিবার্টি গ্রেগ জাহাজ এবং একই সঙ্গে একটি মার্কিন ডেস্ট্রয়ারের শীর্ষস্তরের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়, আরব সাগর এবং এডেন উপসাগরে 16টি ব্যালিস্টিক মিসাইল, একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন এই বহুমুখী হামলায় অংশ নেয়। ড্রোন ও মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। সারি জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঘোষিত নৌ অপারেশনাল এলাকায় ক্রমবর্ধমান গতিতে তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে এবং গাজার উপর আগ্রাসন বন্ধ ও অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। রোববার ইয়েমেনি মুখপাত্র জানান, এছাড়াও অধিকৃত ইয়াফায় ইসরায়েলের বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অবস্থানে তাদের হাইপারসনিক মিসাইল প্যালেস্টাইন 2 সফলভাবে আঘাত হানে। আল মায়াদিন জানিয়েছে, গাজায় গণহত্যায় অংশ নেয়া এক ইসরায়েলি সেনার উপর থাইল্যান্ডে হামলা হয়েছে। ইলে নামের 22 বছর বয়সী ইসরায়েলি সেনা থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন। পরিচয় জানার পর জার্মান পর্যটকদের একটি দল তার উপর হামলা চালায়। ইলে বলেন, একজন আমাকে প্রশ্ন করেন, কোথা থেকে এসেছো? ইসরায়েল। আমি ঘুরে দাঁড়াই। এরপর তিনি আমার মুখে ঘুষি মারেন। তারা চারপাশ থেকে আমাকে ধাক্কা দিতে থাকেন এবং লাথিও মারতে থাকেন। আমার মনে হয়েছে তারা আকস্মিকভাবে আমার পরিচয় জেনে আমাকে মারধর করেছেন, এমন নয়। পরিকল্পিতভাবে ইসরায়েলিদের খুঁজছিলেন তারা। এই ঘটনার পর থাইল্যান্ড এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রেস্তোরাঁ, হোটেল সহ সব ধরনের এলাকায় ইসরায়েলিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তেল আবিব।
ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালুন বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ ও জাতিগত নিধন কার্যক্রম চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারে 2013 থেকে 16 সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন মোশে ইয়ালুন। সরকারের তীব্র সমালোচনা করে ইসরায়েলি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, গাজায় যা ঘটছে এবং আমাদের কাছ থেকে যা গোপন করা হচ্ছে সে সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হচ্ছি। সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দিন শেষে বলতে হবে গাজায় যেটা হচ্ছে সেটা যুদ্ধ অপরাধ। তিনি বলেন, সেখানে কি ঘটছে? বেইত লাহিয়া, বেইত হানুন এবং জাবালিয়ায় তারা কি ফিলিস্তিনিদের জাতিগত নিধন করছে না? শুধু মোশে ইয়ালুন নন, গাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসন এবং জাতিগত নিধন কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব অনেক ইসরায়েলি রাজনীতিক এবং সামরিক কর্মকর্তারাও। এমনকি সরকারি জোটের কয়েকজন নেতাও বলেছেন, নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গাজার নৃশংসতা দীর্ঘস্থায়ী করছেন। হাজার হাজার নিরীহ ফিলিস্তিনির প্রাণ, এমনকি ইসরায়েলি সেনাদের জীবনকেও তিনি ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার রোববার দাবি করেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে সম্ভাব্য বন্দি বিনিময় চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে। আমরা তাদের পক্ষ থেকে নমনীয়তার ইঙ্গিত পেয়েছি। আগামী কয়েকদিনে একটি স্পষ্ট চিত্র পাওয়া যাবে বলে তিনি জানান। ইসরায়েলের ইয়াদিওত আহরোনট জানিয়েছে, মিশরের সাধারণ গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল হাসান মাহমুদ রাশাদের সঙ্গে বৈঠক করতে খলিল আল হাইয়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধি দল কায়রো পৌঁছায়। সংবাদপত্রটি জানায়, হামাস এবং ফাতার মধ্যে পুনর্মিলন জোরদার করার পাশাপাশি কায়রো গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির উপর জোর দিচ্ছে। বিভিন্ন সূত্রের বরাতে পত্রিকাটি বলেছে, 27 নভেম্বর ইসরায়েল এবং লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির মতো একটি ধারাবাহিক চুক্তিতে আগ্রহী হামাস, যার মাধ্যমে গাজা থেকে ধীরে ধীরে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। পত্রিকাটির ভাষ্য, একই সঙ্গে সেনা প্রত্যাহার করে নেওয়ার যে দাবি ছিল হামাসের, নতুন প্রক্রিয়া এর চেয়ে আলাদা। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির চেষ্টা জোরালোভাবে শুরু করার কথা বলেছেন জো বাইডেন। সেখানে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে গাজায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জোরালো সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। এদিকে পশ্চিম তীরের শাসক দল ফাতার বরাতে আনাদুলো জানিয়েছে, রোববার রাফা বর্ডার ক্রসিং পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মিশরীয় প্রস্তাব নিয়ে কায়রোর ফাতাহ এবং হামাসের মধ্যে আলোচনা হয়েছে। ফাতাহ কর্মকর্তা আবদুল্লাহ আনাদুলোকে জানিয়েছেন, তার সংগঠন গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধের সমাপ্তি, ত্রাণ সহায়তা ত্বরান্বিত করা এবং উপত্যকার পুনর্গঠন নিশ্চিত করতে চায়। তিনি বলেন, কায়রোতে উপস্থিত ফাতার প্রতিনিধি দল রাফা সীমান্ত ক্রসিং আবারও খুলে দেয়া সংক্রান্ত মিশরীয় প্রস্তাবগুলো নিয়ে হামাস প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে। মে মাসে ইসরায়েলি বাহিনী সীমান্তের ফিলিস্তিনি অংশ দখল করার পর থেকে মিশরীয় অংশ বন্ধ করে রেখেছে কায়রো। আবদুল্লাহ বলেন, বৈঠকে সীমান্ত খুলে দেওয়ার জন্য ইসরায়েলি দখলের সমাপ্তি ঘটাতে সমন্বিত প্রচেষ্টার উপর জোর দেওয়া হয়, তবে মিশরীয় প্রস্তাবের ধরন নিয়ে বিস্তারিত বলেননি তিনি। আল জাজিরা বলছে, উত্তর গাজার জাবালিয়া এবং দক্ষিণের আবাসান আল কাবিরায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার এক শীর্ষ চিকিৎসক কর্মকর্তা বলছেন, ইসরায়েলি বাহিনী উপত্যকায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন অস্ত্র ব্যবহার করছে, যার মাধ্যমে পুরো লাশ ক্রমে বাষ্পে পরিণত হয়ে যাবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত 44,429 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী, এবং ইসরায়েলের হামলায় লেবাননে নিহত হয়েছেন 3,691 জন। সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্পো দখলের পর আবারও অগ্রসর হয়েছে এবং এরই মধ্যে রোববার তাদের লক্ষ্য করে অব্যাহত বিমান হামলা চালিয়েছে রাশিয়া। আলেপ্পোর একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। ইদলিবের উত্তর পশ্চিমে এক হামলায় আরও 8 জন বেসামরিক নাগরিক নিহত হন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা SOHR। ইদলিবে গ্রামীণ এলাকা ছাড়াও বোমা হামলার যেসব এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছেন বিদ্রোহীরা, সেখানেও বিমান হামলা হয়েছে। AFP বলছে, দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর এবারই প্রথম সিরিয়া সরকার আলেপ্পোর ওপর নিয়ন্ত্রণ হারালো। বিদ্রোহীদের এই বিস্ময়কর নতুন অভিযান শুরু হয় বুধবার। সাম্প্রতিক বছরগুলোতে এটি সেখানে সর্ববৃহৎ সংঘাত। বিদ্রোহীদের অভিযানের নেতৃত্বে আছে ইসলামপন্থী হায়াত তাহরির আল শাম এবং তাদের সঙ্গে যোগসূত্র আছে তুরস্ক সমর্থিত কয়েকটি উপদলের। 5 দিনের লড়াইয়ে এখনও পর্যন্ত 20 বেসামরিক নাগরিক, 3 শতাধিক মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে SOHR। খবরে বলা হয়, 2016 সালের পর এবারই প্রথম রুশ যুদ্ধবিমান সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে হামলা চালালো। সিরিয়ার গৃহযুদ্ধ যখন মারাত্মক আকার ধারণ করেছিল, তখন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রাখতে রাশিয়ার বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা জানায়, রোববার ইদলিবের একটি শরণার্থী শিবিরে রাশিয়ান বিমান বাহিনীর হামলার ঘটনা ঘটে। উত্তর পশ্চিমাঞ্চলীয় এই শহরে হায়াত তাহরির আল শাম এখন নিয়ন্ত্রকের ভূমিকায় আছে। তাছাড়া আলেপ্পো ইউনিভার্সিটি হাসপাতালেও হামলা হয়েছে। শহরের অন্য অংশগুলোকেও হামলার টার্গেট করা হয়েছে। বিরোধী যোদ্ধারা সেখানকার সবগুলো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, শুধু কিছু এলাকা বাকি আছে যেগুলো কুর্দি বাহিনী নিয়ন্ত্রণ করছে। শহর থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে বিদ্রোহীরা আলেপ্পো থেকে এখন দেশটির 4র্থ বৃহত্তম শহর হামার দিকে অগ্রসর হচ্ছে।
এদিকে প্রেসিডেন্ট আসাদের দীর্ঘদিনের মিত্র ইরান সিরিয়ার সরকার এবং সামরিক বাহিনীর প্রতি দৃঢ় সমর্থনের কথা জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার দামেস্কে বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেন। রয়টার্স জানায়, সিরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকা সংঘাত পরিস্থিতি নিয়ে রোববার ফোন আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একই দিন একটি যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে সিরিয়ায় উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্লিংকেনের ফোন আলাপের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, আলেপ্পো এবং অন্যত্র বেসামরিক মানুষের জীবন ও অবকাঠামোর সুরক্ষা এবং উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে ব্লিংকেন টেলিফোনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। 2011 সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত অন্তত 5 লাখ মানুষ মারা গেছেন। আসাদ সরকার তখন গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দমনে ব্যাপক অভিযান শুরু করলে গৃহযুদ্ধের সূচনা হয়। 2020 সালের যুদ্ধবিরতির পর থেকে সংঘাত প্রায় বন্ধ ছিল, যদিও বিরোধী বাহিনীগুলো দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহর এবং ওই প্রদেশের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছিল। আলেপ্পো শহর থেকে ইদলিবের দূরত্ব প্রায় 55 কিলোমিটার। 2016 সালে সরকারি বাহিনীর হাতে পতনের আগ পর্যন্ত এটি ছিল বিদ্রোহীদের শক্ত ঘাঁটি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।